তো এই জিনিসগুলো সবটা ওগুলোই সেগুলোর সাথে কিন্তু হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিউটোরিয়াল আ গাইড টু লার্নার। আমি সুপর্ণা চলে এসেছি টিচিং অ্যাপটিটিউডের উপরে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আমি এর আগে টিচিং অ্যাপটিটিউডের ওপরে 4টে ভিডিও তোমাদের সকলের সাথে শেয়ার করেছি। তো তোমরা যদি কেউ মিস করে গিয়ে থাকো তো প্লিজ ভিডিওসগুলো একবার চেক করে নিও। আশা করি তোমরা প্রত্যেকে হেল্পফুল হবে। ভিডিওসগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে এবং আমার ফার্স্ট কমেন্টে মেনশন করা আছে। চলো দেখে নেওয়া যাক এক ঝলকে যে আজকে আমরা কোন কোন টপিকগুলো নিয়ে এই সেশনে ডিসকাস করব। চলো দেখে নিই একবার। সো দ্য ফার্স্ট যেই টপিকটা এখানে আমরা ডিসকাস করব, আজকে আমরা বেসিক্যালি যে ডিসকাসগুলো করব সেগুলো হচ্ছে যে আমাদের টিচার সেন্ট্রিক মডেল বা লার্নার সেন্ট্রিক মডেলে বেশ কিছু মেথডস আছে, টিচিং মেথডস রয়েছে। সেই মেথডসগুলোকে নিয়ে আমরা মূলত ডিসকাস করব। তার জন্য আজকে আমি কতগুলো মেথডসকে চুজ করে নিয়েছি ফর টুডেজ ডিসকাশনের জন্য। তো ফার্স্ট ওয়ান ইজ লেকচার method, second one is demonstration method, third one is heuristic method, team teaching method, project method, flipped classroom, open learning method, and last but not the least brainstorm and panel discussion method also. So চলো আমরা শুরু করি। তো আমরা এই স্লাইডে দেখতে পাচ্ছি লেকচার মেথড এবং ডেমনস্ট্রেশন মেথডসের লেকচার মেথডস বা ডেমনস্ট্রেশন মেথড কী এবং তার কী কী সুবিধা কী অসুবিধা আমরা নেক্সট স্লাইডে দেখব। তো চলো ফার্স্টে আমরা লেকচার মেথড নিয়ে ডিসকাস করি, ঠিক আছে? সো তোমাদের নিশ্চয়ই এই নামটা থেকে, মেথডের নামটা থেকে তোমরা খুব সহজেই বুঝতে পারছো যে লেকচার মেথডটা কী। সো লেকচার মেথড বেসিক্যালি প্রচণ্ড পুরনো দিনের একটি ইনস্ট্রাকশন মেথড, সেজন্য আমি এখানে লিখেছি অ্যানসিয়েন্ট ইনস্ট্রাকশন মেথড। ওকে, অ্যান্ড নাও গোয়িং টু দ্য সেকেন্ড পয়েন্ট, আমি এখানে মেনশন করেছি ইট ইজ দ্য ওরাল প্রেজেন্টেশন অফ দ্য লেসন। সো তোমরা প্রত্যেকে জানো লেকচার মেথড একটা ওরাল প্রেজেন্টেশন একটা লেসনের ওপরে, যেটা টিচার স্টুডেন্টের সামনে ক্লাসরুমে প্রেজেন্ট করে। সো সেটাই আমাদের আমরা আমাদের স্কুল বা আমাদের ক্লাসরুম এই কথাগুলো মনে পড়লেই যে ছবিটা, যে পিকচারটা আমাদের চোখের সামনে উঠে আসে সেটাই কিন্তু লেকচার মেথডেরই ছবি, যে স্টুডেন্টরা সবাই বসে আছে, টিচার ওরাল প্রেজেন্টেশন দিচ্ছে তার লেসনটার। ওকে, যেটা খুব মেন ইম্পর্টেন্ট একটা জিনিস, যে লেকচার মেথডে ওয়ান ওয়ে কমিউনিকেশন হয়। আমি বারবার বলছিলাম টিচার বলছে, স্টুডেন্ট কিন্তু কোনো রকম কোনো পার্টিসিপেশন এখানে করছে না, স্টুডেন্টরা এখানে প্যাসিভ। ওকে, সো সেজন্য এখানে ওয়ান ওয়ে কমিউনিকেশন হচ্ছে। এখানে কমিউনিকেশনটা হচ্ছে শুধুমাত্র টিচার থেকে স্টুডেন্টদের, স্টুডেন্ট বা স্টুডেন্টের মধ্যে বা স্টুডেন্ট থেকে টিচারের মধ্যে কোনো রকম কোনো কমিউনিকেশন এই লেকচার মেথডে হয় না। তো সেজন্যই ইট ইজ দ্য এক্সাম্পল অফ দ্য ওয়ান ওয়ে কমিউনিকেশন। এবার আমরা চলে আসছি লেকচার মেথডের কিছু মেরিটসে। সো প্রথম যে মেরিটসটা এখানে আমাদের মেনশন করা হয়েছে, সেখানে বলা হয়েছে যে লেকচার মেথড ইজ সুইটেবল ফর দ্য লার্জ গ্রুপস। অবভিয়াসলি ক্লাসরুমে একটা 60 বা 50 স্টুডেন্টস একসাথে ক্লাসরুমে থাকে, তো অবভিয়াসলি এটা একটা লার্জ গ্রুপ। তো লার্জ গ্রুপের ক্ষেত্রে অল্প সময় আমাকে কোনো কিছু যদি প্রেজেন্ট করতে হয়, তখন অন্য কোনো মেথড কিন্তু আমরা অ্যাপ্লাই করি না, তখন আমরা লেকচার মেথডকেই অ্যাপ্লাই করব এবং সেটাই হচ্ছে সুইটেবল। ওকে, so now going to the second merit, that is a time saving process. Obviously 50-60 স্টুডেন্টকে তুমি যদি ইন্ডিভিজুয়ালি বোঝাতে যাও কোনো একটা টপিক, সেটাতে তোমার অনেক বেশি সময় নেবে তুমি যদি একসাথে সবাইকে ওরাল প্রেজেন্টেশনের মধ্য দিয়ে বুঝিয়ে দাও। অবভিয়াসলি তোমার টাইম ওখানে কাট হচ্ছে, তো সেজন্য এই প্রসেসটাকে বলা হয় টাইম সেভিং প্রসেস। নেক্সট আমরা চলে আসছি টিচার অ্যাডজাস্ট করে ইনফরমেশন ডিপেন্ডিং আপন দ্য টাইম অ্যান্ড নিড অফ দ্য ক্লাস। একটা কথা,
তোমরা ক্লাসরুমে অনেকেই ফিল করেছো আমার সাথে সাথে, যে টিচাররা দেখবে যদি স্টুডেন্টরা যদি ইন্টারেস্ট ওই টপিকটার প্রতি যদি কোনো ইন্টারেস্ট না থাকে স্টুডেন্টদের, বা কোনো রকম তারা যদি নিজে থেকে কোনো কিছু জানতে না চায়, তো সেক্ষেত্রে টিচাররা কিন্তু তাদের যে ইনফরমেশনসগুলো নিজেরা নিজেদের মতন অ্যাডজাস্ট করে নেয়, যে আচ্ছা স্টুডেন্টরা তো আমাকে এই কোয়েরিটা করলো না যে কেন এটা হলো, তো ঠিক আছে তাহলে আমি এটাকে এই ইনফরমেশনসটা ওদের কাছে দেওয়ার আমার দরকার নেই। একটা জিনিস সবসময় মনে রাখবে, আমি নিজে এই জিনিসটাকে ফিল করেছি যে অ্যাজ আ টিচার তুমি ততটাই তোমার স্টুডেন্টদেরকে শেখাবে, অ্যাজ আ স্টুডেন্ট তোমাকে যতটা তোমার কাছ থেকে কোয়েরি করবে ডিফারেন্ট এবং সেখান থেকে সে বিভিন্ন কিছু জানতে চাইবে, তখনই কিন্তু একজন টিচার তার নলেজটাকে আরও বেশি বেশি করে জানে, তারও একটা স্টুডেন্টসরাও তো টিচারদের কাছে অ্যাজ আ মোটিভেটর হিসেবে কাজ করে না, তো অবভিয়াসলি সেটাও কিন্তু টিচারদের কাছে খুব হেল্প করে। তো টিচাররা সময় এবং ক্লাস, যে ক্লাসে সে প্রেজেন্টেশনটা দিচ্ছে সেই ক্লাসের স্টুডেন্টদের ওপরে কিন্তু ডিপেন্ড করে তার ইনফরমেশনসগুলোকে বা তার নলেজটাকে টিচাররা অ্যাডজাস্ট করতে পারে, এবং সেটা পুরোপুরি লেকচার মেথডেই হয়। এবার আমরা চলে যাচ্ছি লেকচার মেথডের কিছু ডিমেরিটস রয়েছে। তো সেই ডিমেরিটসের মধ্যে আমরা ফার্স্ট পয়েন্টে যেটা দেখতে পাচ্ছি, যেখানে নো পার্টিসিপেশন ফ্রম স্টুডেন্ট সাইড, যে আমি প্রথমেই বললাম এটা একটা ওয়ান ওয়ে কমিউনিকেশন। সো এখানে স্টুডেন্টদের থেকে কোনো রকম কোনো পার্টিসিপেশন এই লেকচার মেথডে থাকবে না। নেক্সট যে ডিমেরিটসটা এখানে মেনশন করা হয়েছে, টিচার কন্ট্রোলস ফ্লো অফ ইনফরমেশন, যেটা আমি আগেও বললাম যে টিচাররা তাদের সময়, তাদের হাতে কতটা সময় রয়েছে বা ক্লাসটা কতক্ষণে বা ক্লাসের স্টুডেন্টরা কেমন, তার উপরে ডিপেন্ড করে তারা তাদের ইনফরমেশনস বা তারা তাদের নলেজটাকে কিন্তু স্প্রেড করে বা তাদেরকে ট্রান্সফার করে। তো এটা যেরকম একটা সুবিধা, ঠিক সেরকম একটা অসুবিধাও, যে টিচারদের হাতে পুরো কন্ট্রোলটা রয়েছে। তো অবভিয়াসলি লেকচার মেথডে টিচার যদি তার নিজের ইচ্ছে না হয়, তা সে কিন্তু ইনফরমেশনসটা স্টুডেন্টদের সাথে শেয়ার করবে না, তো এটা অবভিয়াসলি একটা ডিমেরিটসও বটে। এবার চলে আসছি থার্ড ডিমেরিটসে, সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল স্টুডেন্টস নিড আর নট অ্যাড্রেসড। সো ইন্ডিভিজুয়াল স্টুডেন্টসদের কিন্তু কোনো রকম কোনো প্রেফারেন্স ওই লেকচার মেথডে দেওয়া হয় না। লেকচার মেথডে সমস্ত স্টুডেন্টই হচ্ছে সেম, সেখানে ইন্ডিভিজুয়াল বলে কেউ নেই, বা একজন ইন্ডিভিজুয়াল লার্নার কি জানতে চাইছে বা তার জানাটার কি জানতে চাইছে বা তার কোনো প্রবলেম হচ্ছে কি না বা কোনো কিছু, সেগুলো কিন্তু লেকচার মেথডে কোনোভাবেই অ্যাড্রেস করা হয় না। তো সেটা অবভিয়াসলি ইন্ডিভিজুয়াল স্টুডেন্টসদের যে লার্নিং প্রসেস বলো বা তাদের যে ফিলিংস বা যা কিছুই বলতে পারো, তো এগুলো লেকচার মেথডের মধ্যে ইনক্লুডেড নয়। এবার আমরা চলে যাচ্ছি নেক্সট মেথড, যেটা হচ্ছে ডেমনস্ট্রেশন মেথড। সো ডেমনস্ট্রেশন মেথড কথাটার মধ্য দিয়ে আমার মনে হয় তোমরা সকলেই বুঝতে পারছো যে ডেমনস্ট্রেশন মেথডটা কিন্তু পুরোটাই লেকচার মেথডের একটা ডিফারেন্ট ভার্সন, এবং এখানে কোনো রকমভাবেই কোনো ওরাল প্রেজেন্টেশন হয় না। সেজন্য লেকচার মেথড আর ডেমনস্ট্রেশন মেথডটাকে আমি ঠিক এরকমভাবেই সাজিয়েছি ডিফারেন্সের মতো, বিকজ ইট ইজ নট দ্য এক্সাম্পল অফ দ্য ওরাল প্রেজেন্টেশন। ওকে, তো টিচাররা এখানে বেসিক্যালি ডেমনস্ট্রেট করে, টিচারদের স্টুডেন্টের সামনে কোনো একটা লেসনের কোনো একটা কিছুকে ডেমনস্ট্রেট করে স্টুডেন্টদের সামনে প্রেজেন্ট করে, যেন স্টুডেন্টরা খুব সহজেই সেগুলোকে দেখে ওই বিষয়টা বা ওই টপিকটা সম্পর্কে তার যে জ্ঞানটা রয়েছে সেটাকে সে বুঝতে পারে। আমি ফর এক্সাম্পল বলছি, দেখবে ছোটোদের ক্লাসে বা একদম একদম ছোটোতে না, মানে ধরো 3-4 এরকম সময়তে দেখবে আমাদেরকে স্কুলের টিচাররা গ্লোব নিয়ে বোঝাতেন, তাই না? তো গ্লোবটা কেন, যে কোথায় ইন্ডিয়া, কোথায় এশিয়া, কোথায় আমেরিকা, এগুলো কিন্তু আমাদেরকে, কোথায় আমাদের ভারত মহাসাগর, কোথায় আরাবিয়ান সি, কোথায় ইন্ডিয়ান ওশিয়ান, এই বিষয়গুলোকে কিন্তু আমাদেরকে দেখানোর জন্যই ওই গ্লোবটাকে ইউজ করা হতো, ঠিক আছে? বা অনেক সময় এরকমও হতো যে টিচাররা হয়তো একটা কি বলবো, একটা ধরো কোনো ওশেনকে বোঝানোর জন্য বা ওশেনের কি নেচার বা সেই জিনিসগুলোকে বোঝানোর জন্য কিছু হয়তো ডেমনস্ট্রেট করছে বোর্ডে, হতে পারে সেটা
বা ধরো কোনো আর্ট পেপারে বা চার্ট পেপারে করেছে, তো সেইগুলো প্র্যাকটিক্যালি কিন্তু করছে, তো ওটার টিচাররা করছে, ওখানে টিচাররা বলছে না, বলছে তো ঠিকই, কিন্তু ওটা করে তাদেরকে প্রেজেন্ট করে চোখের সামনে বিষয়টাকে তুলে ধরছে, তো সেটাই বেসিক্যালি ডেমনস্ট্রেশন মেথডের মধ্যে পড়ছে। এবার আমি যে এক্সাম্পলটা দিয়েছিলাম খুব বোকা বোকা, কারণ বেসিক্যালি ডেমনস্ট্রেশন যে মেথডটা সেটা ইউজ করা হয় আমাদের ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্সের ব্যাপারে। এটা আমরা সবাই জানি, ছোটোবেলায় যখন 7-8-এ ফিজিক্যাল সায়েন্স যখন জাস্ট ইন্ট্রোডিউস হয়েছিল, সেই সময় তো অনেক কিছু আমাদের মানে পরীক্ষা এরকম ছিল যেগুলো আমরা বাড়িতে প্রত্যেকে করে করে দেখতাম যেগুলো হচ্ছে কি হচ্ছে না। তো এই জিনিসগুলো সবটা ওগুলোই হচ্ছে ডেমনস্ট্রেশন মেথডের মধ্যে। আমরা মনে করে দেখবে নীল লিটমাস আর লাল লিটমাস পেপার নিয়ে সবাই মনে হয় মোটামুটি ছোটোবেলায় ওই পরীক্ষাটা প্রত্যেকে বাড়িতে একবার করে করেছি, তো ওটাই হচ্ছে ডেমনস্ট্রেশন মেথড, কারণ স্কুলে ক্লাসে টিচার কিন্তু ওটা করেই আমাদেরকে প্রেজেন্ট করেছিল বিষয়টা, যে কেন নীল লিটমাস লাল হচ্ছে বা এই বিষয়টা। তো সেজন্য ওটা ওই মেথডটাকে বলা হয় ডেমনস্ট্রেশন মেথড। এবং ডেমনস্ট্রেশন মেথড বেসিক্যালি ইউজই করা হয় ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্সের ক্ষেত্রে, কারণ সেখানেই একমাত্র ডেমনস্ট্রেট করা যায়। অন্য কোনো টপিকে ডেমনস্ট্রেশনের সাথে সাথে ভার্বাল এত কিছু থাকে, ওরাল এত কিছু বলার থাকে, বা সব কিছু মানে তুমি বলো না হিস্ট্রিতে তুমি কী ডেমনস্ট্রেট করবে, তুমি কি রাজা এগুলোকে কি এঁকে এঁকে দেখাবে, এটা তো পসিবল নয়। তো সেজন্য এই ম্যাথামেটিক্স আর সায়েন্সেই ডেমনস্ট্রেশন মেথডটা অ্যাপ্লিকেবল। তো এবারে আমরা কিছু মেরিটসে যাচ্ছি। প্রথম যে মেরিটসটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডেমনস্ট্রেশন মেথড বেসিক্যালি স্টুডেন্টদের ইন্টারেস্ট গ্রো করতে হেল্প করে। অবভিয়াসলি আমি যদি চোখের সামনে সেই পরীক্ষাটা হতে দেখি তাহলে তো আমার অবভিয়াসলি একটা ইন্টারেস্ট গ্রো হবে এবং আমি ওটা জানতে খুব বেশি করে চাইবো। সেকেন্ড যেটা, এখানে স্টুডেন্টরা অবভিয়াসলি খুব অ্যাক্টিভ থাকবে, এটা তো অবভিয়াস একটা ব্যাপার। এবং ডেমনস্ট্রেশন মেথডে টপিকস ক্যান বি এক্সপ্লেন ইন অ্যান এফেক্টিভ ওয়ে। এফেক্টিভ ওয়ে এটাই, কারণ তুমি যখন স্টুডেন্টদেরকে ডেমনস্ট্রেশন মেথডের মধ্য দিয়ে কোনো জিনিস দেখাচ্ছ, স্টুডেন্টরা খুব সহজেই সেটাকে বুঝতে পারছে এবং শিখতে পারছে এবং নিজের মধ্যে সেই ইনফরমেশান সেই নলেজগুলোকে কি বলবো মানে নিয়ে নিতে পারছে এবং সেটাকে পরবর্তীতে সে অ্যাপ্লাইও করতে পারবে অন্য কোনো জায়গাতে। তো সেই জন্যই এখানে বলা হচ্ছে যে টপিকসগুলো এমনভাবেই এক্সপ্লেন করা হবে, পুরো এফেক্টিভ ওয়েতে বিষয়টাকে করা হবে। এবারে আমরা চলে যাচ্ছি ডিমেরিটসে ডেমনস্ট্রেশন মেথডের। তো অবভিয়াসলি এখানে যে ফার্স্ট ডিমেরিটসটা বলা হয়েছে যে ডেমনস্ট্রেশন মেথডে যে সমস্ত মেটেরিয়ালসগুলো ইউজ করা হয় সেগুলো কস্টলি মেটেরিয়ালস, এটা তো অবভিয়াস। সেকেন্ড হয়েছে অবভিয়াসলি টাইম কনজিউমিং প্রসেস, পুরোটাই কিন্তু ডিফারেন্ট ফ্রম লেকচার মেথড, সেজন্যই দুটোকে একসাথে সাজানো হয়েছে। আর থার্ড যে ডিমেরিটসটা রয়েছে, দ্য টিচার নিডস টু বি অ্যান এক্সপার্ট ইন দ্য ফিল্ড ফর গিভিং ডেমনস্ট্রেশন, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট ডিমেরিট। কারণ যেই টিচার যেই টপিকের ওপরে বা যেই টপিকের ওপরে সে ডেমনস্ট্রেট করছে স্টুডেন্টদের সামনে, তার জন্য কিন্তু তার প্রপার নলেজ প্রপার এক্সপার্টাইজ থাকতে হবে। সেটা যদি না থাকে তাহলে তো টিচারই সেটা ভালোভাবে করতে পারবে না, আবার অনেক সময় সাকসেসফুল নাও হতে পারে। তো সেক্ষেত্রে এক্সপার্টাইজ হওয়াটা ম্যান্ডেটারি ডেমনস্ট্রেশন মেথডের ক্ষেত্রে। তো চলো আমরা নেক্সট মেথডসে যাই। এই স্লাইডে আমরা ডিসকাস করছি হিউরিস্টিক মেথড অ্যান্ড প্রজেক্ট মেথড সম্পর্কে। তো হিউরিস্টিক মেথডটা কি? বেসিক্যালি হিউরিস্টিক মেথড হচ্ছে টু ফাইন্ড আউট সামথিং, সো ইট হেল্পস টু মেক স্টুডেন্টস লার্ন কিউরিয়াসলি বাই ডিসকভারি। Okay, instead of receiving information as such from the teachers, so স্টুডেন্টরা সবসময় চেষ্টা করছে যে নিজে থেকে কোনো কিছু এক্সপ্লোর করা, এক্সপ্লেন করা, ডিসক্রাইব করা, বা কোনো একটা টপিককে নিজে নিজে প্রেডিক্ট করা, কোনো একটা বিষয় নিয়ে নিজে নিজে সেলফ থিঙ্কিং বা সেলফ স্টাডি, এগুলো হচ্ছে হিউরিস্টিক মেথডসের মধ্যে পড়ে। এবং সেই জন্য হিউরিস্টিক মেথডসের ইউজড যে সমস্ত স্ট্র্যাটেজিসগুলো রয়েছে তার মধ্যে দুটো এখানে মেনশন করা রয়েছে, যেটা হচ্ছে সেলফ স্টাডি অ্যান্ড সেলফ থিঙ্কিং। এবারে আমরা চলে যাচ্ছি প্রজেক্ট মেথডে। সো প্রজেক্ট মেথডের নামটা থেকেই বুঝতে পারছো, বা প্রজেক্ট এই কথাটার সাথে আমরা সবাই কম বেশি পরিচিত। তো এটা অ্যাক্টিভিটি বেসড একটা লার্নিং অ্যান্ড ইট ক্যান বি অ্যালোকেটেড টু স্টুডেন্টস ইন্ডিভিজুয়ালি অর ইন আ গ্রুপস। দেখবে অনেক সময় স্কুলগুলোতে
এনভায়রনমেন্টাল এডুকেশনের ওপর, সায়েন্সের ওপরে প্রজেক্ট করতে দেওয়া হয়। এখন তো সব সাবজেক্টেই প্রজেক্ট আছে মোটামুটি, ম্যাথামেটিক্সেও প্রজেক্ট, বাট আমি জানি না যে ম্যাথামেটিক্সে কী ধরনের প্রজেক্ট, মানে কেমনভাবে প্রজেক্ট হয়, কিন্তু প্রজেক্ট এখন সব সাবজেক্টে রয়েছে। কিন্তু আমাদের সময় বলতে গেলে এনভায়রনমেন্ট সায়েন্সের সবকটা সাবজেক্টের প্রজেক্ট বা এরকম কিছু হতো। আর নতুন যে তখন ইন্ট্রোডিউস হয়েছিল এনভায়রনমেন্টাল এডুকেশন বা এনভায়রনমেন্টাল সায়েন্স, তো তার উপরে প্রজেক্ট ছিল। তো সেখানে জানো যে তোমরা প্রত্যেকে মনে হয় এটার সাথে রিলেট করতে পারবে যে ওটা আমরা এনভায়রনমেন্টাল এডুকেশনে কোন ধরনের প্রজেক্ট করেছি। অবভিয়াসলি সেখান থেকে বুঝতে পারবে এটা একটা অ্যাক্টিভিটি বেসড লার্নিং, এবং এখানে স্টুডেন্টদেরকে এমনভাবেও কিছু কিছু প্রজেক্ট করতে দেওয়া হতো যে গ্রুপ বানিয়ে দেওয়া হতো, যে 10জন করে 4টে গ্রুপ হয়েছে, 40 স্টুডেন্টসের একটা ক্লাসরুম, তো সেখানে 4টে প্রজেক্টকে ভাগ করে দেওয়া হয়েছে। তো প্রজেক্ট মেথড বেসিক্যালি হচ্ছে এটা। এবার আমরা যেখানে চলে যাব যে হিউরিস্টিক মেথডসের কিছু মেরিটস আর প্রজেক্ট মেথডের কিছু মেরিটস। সো হিউরিস্টিক মেথডসের যে মেরিটগুলো সেটা অবভিয়াসলি নামটা থেকে বুঝতে পারছিলাম, বা আমরা যখন ডিসকাস করলাম সেখান থেকেও আমরা বুঝতে পারছি যে এটা একটা স্টুডেন্ট সেন্টার্ড বা লার্নার সেন্ট্রিক অ্যাপ্রোচ। ঠিক আছে, ইট ফোকাসেস অন দ্য ডেভেলপিং সায়েন্টিফিক অ্যাটিটিউড ইন স্টুডেন্টস। অবভিয়াসলি আমি যদি কোনো একটা টপিক সম্পর্কে নিজে নিজে চিন্তা করি, নিজে নিজে কোনো কিছুকে ডিসকভার করি, এক্সপ্লোর করি, এক্সপ্লেন করি, থিঙ্ক করি, তো অবভিয়াসলি আমার মধ্যে সায়েন্টিফিক অ্যাটিটিউড বা নতুন একটা কিছু আবিষ্কার করার অ্যাটিটিউড তো আমার মধ্যে ডেভেলপ করবেই। থার্ড যে মেরিটটা সেটা হচ্ছে ইট ডেভেলপস কনফিডেন্স লেভেল অফ দ্য স্টুডেন্টস, অ্যান্ড ফোর্থ ওয়ান হচ্ছে ইট হেল্পস ইন অলরাউন্ড ডেভেলপমেন্ট। শুধুমাত্র কগনিটিভ ডেভেলপমেন্ট নয়, কগনিটিভ ডেভেলপমেন্টের সাথে সাথে এফেক্টিভ ডেভেলপমেন্ট, সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট, মেন্টাল ডেভেলপমেন্ট, physical development, all are included in this method. And now going to the merits of project method. তো সেটা হচ্ছে প্রজেক্ট মেথড অবভিয়াসলি একটা স্টুডেন্ট সেন্টার্ড অ্যাপ্রোচ, অ্যান্ড প্রজেক্ট মেথডকে আমরা খুব সহজেই ইভ্যালুয়েট করতে পারি। দেখবে স্কুলগুলোতে প্রজেক্ট করতে দেওয়া হয় এবং সেখান থেকে টিচাররা ইভ্যালুয়েট করে যে কার প্রজেক্টটা ভালো হয়েছে বা কারটা খারাপ হয়েছে, এবং সেখানে প্রজেক্টগুলোকে ইভ্যালুয়েট করতে গিয়ে আমাদেরকে কিছু গ্রেড বা কিছু নাম্বারস দিতে হয়। তো সেটা তো ডিফারেন্ট একটা ম্যাটার, বাট এটা গেল প্রজেক্ট মেথডের মেরিটসে। এবার আমরা ডিসকাস করব এই দুটো মেথডেরই কী কী ডিমেরিটস রয়েছে। ঠিক আছে, তো হিউরিস্টিক মেথডসের যে ডিমেরিটস সেটা হচ্ছে যে ইট ইজ নট মিন ফর স্টুডেন্টস অফ দ্য প্রাইমারি লেভেল। অবভিয়াসলি হিউরিস্টিক মেথডসে স্টুডেন্টরা কোনো একটা কিছু নিজে থেকে এক্সপ্লেন করবে, কোনো কিছুকে নিজে থেকে এক্সপ্লোর করবে, সেলফ থিঙ্কিং, সেলফ স্টাডি, সেটা প্রাইমারি লেভেলে বাচ্চাদের জন্য কখনোই পসিবল নয়। তো সেজন্য এটা কখনোই সুইটেবল নয় ফর দ্য প্রাইমারি লেভেল অফ স্টুডেন্টস। Now going to the second point, that is below average students will not be comfortable with this method. Obviously যারা একটু, যাদের মেরিটটা কম আর কি, তারা তো এই জিনিসগুলো করতে পারবে না, তো সেটার জন্য হিউরিস্টিক মেথড তাদের জন্য অ্যাপ্লাই করা যাবে না। তো যারা বেসিক্যালি ভালো স্টুডেন্ট তাদের জন্যই কিন্তু আমাদের এই মেথডগুলোকে অ্যাপ্লাই করতে হবে। যারা বিলো অ্যাভারেজ স্টুডেন্টস তাদের জন্য এটা অ্যাপ্লাই করা সুইটেবল নয়। এবার আসছি প্রজেক্ট মেথডসের ডিমেরিটসে। দেখো এখানে আগেই বলছিলাম যে আমরা গ্রুপসেও কখনো কখনো প্রজেক্ট করে থাকি বা ইন্ডিভিজুয়ালিও প্রজেক্ট করানো হয়ে থাকে। তো সেক্ষেত্রে এটা অবভিয়াসলি একটা টাইম কনজিউমিং, টাইম টেকিং প্রসেস। সেকেন্ডলি, পারপাস অফ দ্য প্রজেক্টস ইটস নট ফুলফিলড ইফ স্টুডেন্টস হ্যাভ রেডিমেড প্রজেক্টস ইনস্টেড অফ প্রিপেয়ারিং অন দেয়ার ওন। এটা আমরা স্কুলে হয়তো অনেকেই দেখেছি যে আমি একটা প্রজেক্ট করেছি ক্লাস 7 বা ক্লাস 8-এ। ধরো ক্লাস যে আমি যদি ক্লাস 8-এ পড়ে থাকি, তো ক্লাস 7-এ যে পড়ছে সে আমার কাছ থেকে আমার অ্যানুয়াল এক্সামের পরে ওই কপিটাকে সে নিয়ে যাচ্ছে, এবং তার যখন টার্ম আসছে সে টিচারকে বলছে আমি এটার উপরে প্রজেক্ট করব, আর সেটা ওখানে জাস্ট কপি অ্যান্ড পেস্ট করে দিচ্ছে। তো অবভিয়াসলি তাহলে প্রজেক্ট মেথডসের যে মানে পারপাসটা, যে তুমি নিজে নিজে কিছু করে শিখবে, সেটা তো এখানে ফুলফিল হবে না। তো এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্ট্যান্ট ডিমেরিটস, এবং এটা আমরা কম বেশি সবাই মনে হয় স্কুল লাইফে দেখে এসেছি। চলো নেক্সট মেথডসে যাই। তো দ্য ফিফথ যে মেথডটা আমি এখানে ডিসকাস করব সেটা হচ্ছে ফ্লিপড ক্লাসরুম মেথড আর ওপেন লার্নিং মেথড।
সো ফ্লিপড ক্লাসরুম মেথডটা নামটা থেকেই বুঝতে পারছো পুরোটাই নর্মাল ক্লাসরুমের অপোজিট। সো ফ্লিপড ক্লাসরুম ইজ দ্য অপোজিট অফ দ্য নর্মাল ক্লাসরুম ফেনোমেনা। ক্লিয়ার? এখানে টিচার বেসিক্যালি শেয়ার করেছে ভিডিও লিঙ্ক উইথ দ্য স্টুডেন্টস, এবং এটা এই মেথডটা তোমরা খুব ভালোভাবে এখন অনলাইনের সময় দাঁড়িয়ে আমরা সবাই খুব ভালোভাবে বুঝতে পারবো, কারণ টিচার এখানে কেউ সামনাসামনি বা ক্লাসরুমের মতো নয়, কিন্তু আমি তোমাদেরকে একটা ভিডিও লিঙ্ক শেয়ার করছি, তোমরা সেই ভিডিও লিঙ্কটা দেখে নিজেরা শিখতে পারছো। তো এটাই হচ্ছে ফ্লিপড ক্লাসরুম। তো আমার মনে হয় এখানে সেভাবে বোঝানোর কিছুই নেই, কারণ আমরা সেই প্রসেসটার মধ্যে দিয়েই যাচ্ছি। ফ্লিপড ক্লাসরুমের কিছু মেরিটস রয়েছে। তো অবভিয়াসলি স্টুডেন্টস ক্যান স্টাডি অ্যাট দেয়ার ওন পেস, মানে স্টুডেন্টদের যখন সময় তখন স্টুডেন্টরা নিজেরা সেই লিঙ্কটাকে ক্লিক করে সেই টপিকটাকে পেয়ে নিজেরা নিজেদের মতো শিখে যাবে। সেখানে স্টুডেন্ট বা কোনো পার্টিকুলার টাইমিং, পার্টিকুলার ডেট বা কোনো কিছু দরকার নেই। অ্যান্ড সেকেন্ড মেরিটস যেটা, বেটার ডিসকাশনস অন দ্য অ্যাসাইনমেন্টস ইন দ্য ক্লাসরুম। তো অবভিয়াসলি তো ক্লাসরুমের মধ্যেই এখানে যে ডিসকাশনসগুলো হয় সেটা অনেক ভালো হয়, কারণ টিচাররা টিচারের সময় মতন সেই ভিডিওসগুলোকে রেডি করে, তারপরে টিচাররা টিচারদের সময় মতো ভিডিওসের লিঙ্কগুলো শেয়ার করে, তো স্টুডেন্টরাও সেখান থেকে তাদের প্রয়োজন মতন তাদের দরকার মতো তারা সেটা ওখান থেকে শিখে নেয়। তো এটা ভীষণ ইজি একটা, আর আজকের দিনে তো ভীষণভাবে ইউজফুলও বটে, কারণ সবাই ছুটছে, কারোর খুব একটা সময় নেই, আর আমরা সবাই মাল্টিটাস্কার তার সাথে সাথে। নেক্সট আসছি ওপেন লার্নিং মেথড। ওপেন লার্নিং মেথড বেসিক্যালি ফর্ম অফ লার্নিং ইন উইচ দেয়ার আর নো ব্যারিয়ার্স অফ এজ, প্লেস অ্যান্ড টাইম। এখানে এজের কোনো ব্যাপার নেই, যে কোনো বয়সের লোকেরা যে কোনো জায়গা থেকে যে কোনো সময়ে যে কোনো বিষয় নিয়ে পড়াশুনো করতে পারে। আমরা জানি ওপেন ডিস্টেন্স লার্নিং এই বিষয়টার সাথে আমরা সবাই মানে এখন এটার সাথে খুব পরিচিত, পপুলার এই বিষয়টা, কারণ এখানে একটা মানুষের কোনো কারণে যেই সময় তার ওই কোর্সটা করার বয়স ছিল ট্র্যাডিশনাল ওয়েতে বা মানে রেগুলার ক্লাসে, তো সেটা অনেক কোনো সময় পসিবল না হলে সে তার নিজের সময় মতো সেটা 40 ইয়ার্সে গিয়েও কিন্তু তুমি তোমার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এগুলোকে ক্লিয়ার করতে পারো। তো ওপেন লার্নিং মেথড তার জন্য একটা মানে মানে খুব পপুলার আমাদের কাছে। সেকেন্ড হচ্ছে যে স্টুডেন্টস ক্যান লার্ন হোয়ার এভার হোয়েন এভার দে উইশ টু, যেটা আমি আগে বলে ফেলেছি। তো নেক্সট আমরা যাচ্ছি কিছু মেরিটসে। সো নো রেস্ট্রিকশন অন লার্নিং, গ্রেটার ফ্লেক্সিবিলিটি, ইট সেভস টাইম অ্যান্ড মানি, অ্যান্ড অবভিয়াসলি স্টুডেন্টরা এখানে স্টুডেন্টদের সময় অনুযায়ী কিন্তু শিখতে পারে। মোটামুটি ফ্লিপড ক্লাসরুম অ্যান্ড ওপেন লার্নিং মেথড সেম বলবো না, কিন্তু তাদের মেরিটসগুলো মোটামুটিভাবে সেম। দেখো ফ্লিপড ক্লাসরুমেও কিন্তু কোনো রকম কোনো এজের রেস্ট্রিকশানস নেই, ওখানে ফ্লেক্সিবিলিটি রয়েছে, তোমার এখন ইচ্ছে করছে না, তুমি এখন শিখবে না, ওখানেও আমরা আমাদের যেহেতু নিজেদের সময় অনুযায়ী কাজটা করতে পারছি, ফলে আমাদের টাইম সেভ হচ্ছে, আমাদের টাকা অনেক কম লাগছে, কারণ কোনো একটা মানে কোথাও পড়তে গেলে যে টাকাটা খরচ হয়, বাড়িতে ইউটিউবে বলো বা যে কোনো অনলাইন পোর্টালেই বলো, আমরা যদি সেই ক্লাসগুলো করে থাকি তাহলে সেখানে মানিটা অনেক সেভ হয়ে যায়। আর স্টুডেন্টরা স্টুডেন্টদের সময় মতন নিজেদের সময় মতন নিজেদের পছন্দ মতো টপিক নিয়েও পড়াশোনা করতে পারে। এবার আমি চলে যাই ফ্লিপড ক্লাসরুম আর ওপেন লার্নিং মেথডে যে ডিমেরিটসগুলো রয়েছে সেগুলোতে। সো ফ্লিপড ক্লাসরুমের ফার্স্ট ডিমেরিট হলো all should be aware of the latest technologies which can be used in recording and sharing lectures. সো ফ্লিপড ক্লাসরুম বেসিক্যালি ডিপেন্ড করে রয়েছে পুরোটাই অনলাইন সাইডের ওপরে, অনলাইন পোর্টালের ওপরে। তো তার জন্য আজকের যে সমস্ত টেকনোলজিসগুলো সেগুলোর সাথে কিন্তু লেটেস্ট টেকনোলজির সাথে তোমাদেরকে অ্যাওয়্যার হতে হবে এবং তোমাদেরকে জানতে হবে, নচেত তুমি জিনিসগুলোর যে অ্যাডভান্টেজেসগুলো বা মেরিটসগুলো নিতেই পারবে না। সেকেন্ড হচ্ছে প্রবলেম অ্যারাইজেস ওয়েন দেয়ার ইজ আ ব্যাড নেটওয়ার্ক কানেকশন। অবভিয়াসলি, কারণ আমরা জানি উইদাউট ইন্টারনেট তো ইউটিউব অ্যান্ড ফেসবুক এগুলো কিছুই মানে পসিবল নয়, টেলিগ্রাম অ্যান্ড সব কিছুই। তো সেই জন্য নেটওয়ার্ক কানেকশান কিন্তু খুব ভালো দরকার। যদি নেটওয়ার্ক কানেকশান আমাদের না থাকে তাহলে কিন্তু এই ফ্লিপড ক্লাসরুমের যে অ্যাডভান্টেজেসগুলোকে কিন্তু নেওয়া যাবে না। অ্যান্ড ওপেন লার্নিং মেথডসের ডিমেরিটস হচ্ছে হাই টেন্ডেন্সি অফ গেটিং ডিস্ট্র্যাক্টেড। কারণ দেখো
তোমার কোনো বয়সের রেস্ট্রিকশনস নেই, তুমি যখন খুশি সেখানে পড়াশোনা করতে পারবে। অনেক সময় এরকম হয় যে তুমি একটা বয়সের পর ইচ্ছে হলো তুমি পড়তে গেলে, কিন্তু সেখানে এমন কিছু ডিস্ট্রাকশনের জন্য তুমি পড়তে পারলে না। তো এটা একটা তোমাদের সেই ডিস্ট্রাকশন, সেই জিনিসটা, সেই কন্ট্রোলটা নিজের ওপর নিজেকেই রাখতে হবে। অ্যান্ড স্টুডেন্টস হ্যাভ টু কিপ দেমসেলস মোটিভেটেড অ্যান্ড ডেডিকেটেড, যে আমাকে করতেই হবে, আমি এসেছি দেন আমি করব। অ্যান্ড ওপেন লার্নিং স্ক্যামস হ্যাভ বিন রিপোর্টেড। ওপেন লার্নিং স্ক্যামস এখন প্রচুর বেড়ে গেছে। এরকম তোমরা সবাই শুনেছো হয়তো বা জানো, যে এরকম হয়তো বলছে যে আমি তোমাদের এত টাকা 50,000 বা 60, বিশেষ করে বিএডের ক্ষেত্রে প্রচুর হয়েছে যে 50,000 বা 1 লাখ দিলে পরে বিএড কমপ্লিট হয়ে যাবে। হয়তো সেই স্টুডেন্টরা তার বাবা আর কি, বাবা বা মা তার সেভিংসের থেকে 50-60% দিয়ে সেই অ্যামাউন্ট অফ মানিটা হয়তো তাকে দিয়েছে যে আমার ছেলে বা মেয়ের এই বিএডের ডিগ্রিটা হয়ে যাবে, বাট সেটা ফ্রড কেস হয়ে গেছে। তো এরকম প্রচুর ঘটনা ঘটেছে, এখনও ঘটে। তো অবভিয়াসলি সেদিকটাকেও কিন্তু লক্ষ্য রাখতে হবে, এবং এটাও কিন্তু একটা ডিমেরিটসের মধ্যেই পড়ছে। তো আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। সো নেক্সট স্লাইডে আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড ইম্পর্ট্যান্ট একটা মেথড, সেটা হচ্ছে টিম টিচিং মেথড। তো আমার এটা খুব ভালো লাগে টিম টিচিং মেথডটা। কেন, চলো আমরা দেখে নিই। সো নট অনলি ওয়ান টিচার প্ল্যানস দ্য ক্লাস অ্যাক্টিভিটি, রাদার 2 or more teachers প্ল্যান দ্য অ্যাক্টিভিটিস এটসেট্রা ফর দ্য সেম সেট অফ স্টুডেন্টস। টিম টিচিং কথাটার মধ্যে দিয়েই বুঝতে পারবে যে একজন টিচার স্টুডেন্টদেরকে পড়াচ্ছে না, 2জন বা তার থেকে বেশি টিচার একসাথে মিলে স্টুডেন্টদেরকে পড়াচ্ছে, সেজন্যই বলছে টিম টিচিং। ঠিক আছে, মানে ধরো একটা ক্লাসে 2জন বা তার থেকে বেশি টিচার এক জায়গায় হয়ে তারা নিজেদের মধ্যে ডিসকাস করে ঠিক করেছে যে কোন কোন টিচিং মেটেরিয়ালস তারা রাখবে, এডস তারা রাখবে, কোন কোন অ্যাক্টিভিটিস তারা ওর মধ্যে ইনক্লুড করবে। তো সেইভাবে পুরো বিষয়টাকে প্ল্যান করে যখন স্টুডেন্টদের সামনে প্রেজেন্ট করা হয়, সেই মেথডটাকেই আমরা বলে থাকি টিম টিচিং মেথড। এবং এটাও ভীষণ ইজি, ভীষণ ভালো একটা মেথড। এরও কিছু মেরিটস অ্যান্ড ডিমেরিটস তো থাকবেই। সো মেরিটসে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি ইট এনকারেজেস ফ্রেন্ডশিপ অ্যামং টিচার্স। অবভিয়াসলি 2জন টিচার একসাথে মিলে যদি কোনো কাজ করে, তাদের মধ্যে ফ্রেন্ডশিপ তো গ্রো করবেই না। সেকেন্ডলি, কোলাবোরেশন উইল ইমপ্রুভ দ্য লার্নিং। অবভিয়াসলি একজন টিচার একরকমভাবে ভাবছে, আরেকজন টিচার আরেক রকমভাবে ভাবছে, ফলে দুজনের ভাবনাটা মিলে গিয়ে একটা কিন্তু ভীষণ ভালো ভাবনা তৈরি হয়। তো সেই জন্য কোলাবোরেশন কিন্তু ওই লার্নিং প্রসেসটাকেও অনেক বেশি ইমপ্রুভ করে তোলে। থার্ড ওয়ান হচ্ছে টিচার সেন্টার্ড অ্যাপ্রোচ। বুঝতেই পারছো, 2জন টিচার মিলে যেটা প্ল্যান করবে সেটাই হবে, ফলে স্টুডেন্টদের এখানে কোনো খুব একটা রোল নেই। থার্ড ওয়ান হচ্ছে এটা হেল্পফুল ফর দ্য ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। ঠিক আছে, ডিমেরিটসে যাব। ইট ক্যান নট বি ইউজড ফর অল সাবজেক্টস, অবভিয়াসলি সেটা পসিবল নয়। অ্যান্ড দেয়ার ইজ আ নিড কনসেনসাস অ্যামং টিচারদের মধ্যেও কিন্তু সেই জিনিসটা থাকতে হবে যে আমরা 2জনে মিলে কোনো একটা কাজ করবো, বা সেই কাজটা করার জন্য ইচ্ছে বলো বা প্ল্যানিংস বলো, সেগুলো করতে হবে। একা একজন করবে, আরেকজন কিছু করবে না, সেটা কিন্তু করলে এই যে মেথডটার যে অ্যাডভান্টেজেসগুলো রয়েছে সেগুলোকে কিন্তু অ্যাচিভ করা পসিবল নয়। তো চলো নেক্সট মেথডসে যাওয়া যাক। নেক্সট মেথডসগুলো হচ্ছে ব্রেন স্টর্মিং অ্যান্ড প্যানেল ডিসকাশান। সো ব্রেন স্টর্মিং মেথডস ভীষণ ইজি একটা মেথডস, যে ব্রেন স্টর্মিংয়ে স্টুডেন্টসের আইডিয়া আর নোটেড অ্যান্ড বেস্ট আইডিয়াস আর চুজেন অ্যাট দ্য এন্ড অফ সেশন। মানে আমি বলছি খুব সহজ করে, যে ধরো কোনো একটা টপিক, সেই টপিকটা সম্পর্কে টিচাররা এটা বলেছে, একটা কিছু বলেছে, তো স্টুডেন্টদেরকে বলা হয়েছে যে এটার ওপরে তোমরা আরও কিছু আইডিয়াস নিজেরা ভাবো। তো স্টুডেন্টরা ধরো সবাইকে হয়তো 5টা করে আইডিয়াস একটা কোনো টপিকের ওপরে ভেবে আসতে বলা হয়েছে। প্রত্যেকজন স্টুডেন্ট সেই 5টা করে আইডিয়াসকে ভেবে এসেছে। ক্লাসে এসে তার মধ্যে থেকে সবথেকে বেস্ট যেই আইডিয়াসটা, সেটাকেই কিন্তু চুজ করা হচ্ছে। তো এটা একটা খুব ভালো একটা প্রসেস, তাই না? আর এটা অবভিয়াসলি একটা গ্রুপ সেন্টার্ড অ্যাপ্রোচ, আমরা তো সেটা বুঝতেই পারছি। কারণ ধরো 5জন স্টুডেন্ট করে বা 10জন স্টুডেন্ট করে একটা গ্রুপ করে দেওয়া হয়েছে। আমি ইন্ডিভিজুয়ালি যদি না বলে আমি যেহেতু ক্লাসরুম স্ট্রাকচারের কথা বলছি, আমি বললাম যে 5জন বা 10জন করে একটা গ্রুপ করে দেওয়া হয়েছে। তাদেরকে কোনো একটা টপিক নিয়ে ভাবতে বলা হয়েছে যে কীভাবে এই টপিকটাকে আমরা করতে পারি। তো প্রত্যেকের মতন আইডিয়াস নিয়ে এসছে, ওই গ্রুপগুলো আর কি। তো সেখান থেকে যেটা বেস্ট সেটাকে চুজ করা হচ্ছে। তো অবভিয়াসলি এটা একটা গ্রুপ সেন্টার্ড অ্যাপ্রোচ।
নেক্সট হচ্ছে জেনারেটস মেনি আইডিয়াস উইদিন আ শর্ট স্প্যান অফ টাইম। বুঝতেই পারছি না, খুব অল্প সময়ের মধ্যে অনেক আইডিয়াস জেনারেট হয়ে যাচ্ছে। থার্ড হচ্ছে গ্রেটার স্কোপ ফর পার্টিসিপেশন অবভিয়াসলি, অ্যান্ড ইট বুস্ট ক্রিয়েটিভিটি অ্যান্ড কনফিডেন্স লেভেল অফ দ্য স্টুডেন্টস। এটা তো এখান থেকে বোঝাই যাচ্ছে, কারণ টিচাররা এখানে কিন্তু স্টুডেন্টদের কোনো রকম হেল্প করবে না, টিচাররা শুধু স্টুডেন্টদেরকে গাইড করে যাবে, অ্যাজ আ ফেসিলিটেটর হিসেবে কাজ করবে। সেখানে বলা হয়েছে টিচার অ্যাক্টস অ্যাজ আ ফেসিলিটেটর ইন দ্য ক্লাসরুম। ওকে, চলো প্যানেল ডিসকাশনে। প্যানেল ডিসকাশন হচ্ছে একটা ডিসকাশন বেসিক্যালি অ্যাবাউট একটা টপিক অ্যামং প্যানেল মেম্বার্স। একটা প্যানেলের মধ্যে ধরো 10জন মেম্বার রয়েছে, 10জন টিচার রয়েছে, একটা টপিক নিয়ে ডিসকাস হচ্ছে। তো 10জন মেম্বারের মধ্যে যে ডিসকাশনটা হচ্ছে সেই ডিসকাশনটাকে বলা হচ্ছে প্যানেল ডিসকাশন, এবং তার কিছু মেরিটস রয়েছে। এটা প্ল্যান্ড অ্যান্ড ওয়েল এক্সিকিউটেড ডিসকাশনস এনগেজ মোর লিসেনার্স। তো ধরো প্যানেল মেম্বার্স যেটা রয়েছে তারা প্ল্যান করে খুব এক্সিকিউটিভলি সেই কাজটাকে কমপ্লিট করছে, ফলে তার জন্য কি হচ্ছে, সেই ডিসকাশনটা যারা শুনতে আসছে তারা অনেক বেশি লাভবান হচ্ছে। নেক্সট, ইট উইল লার্ন ফ্রম এক্সপোজ অ্যান্ড হাউ টু কমিউনিকেট দেয়ার আইডিয়াস। তো অবভিয়াসলি প্যানেল ডিসকাশনে একটা জিনিস শেখা যায়, যেহেতু 10জন মেম্বার একসঙ্গে থেকে কোনো একটা টপিক নিয়ে ডিসকাস করছে, ফলে এক্সপার্টদের কাছ থেকে আমি কোনো একটা কিছু যেরকম শিখতে পারবো, এবং কেমন করে আমি আমার আইডিয়াসটাকে কমিউনিকেট করব তাদের সাথে, বা তাদের আইডিয়াসগুলোর সাথে আমি নিজেকে কী করে আমার আইডিয়াসটাকে কমিউনিকেট করাবো, এগুলোও কিন্তু প্যানেল ডিসকাশন থেকেই শেখা যায়। তো কমিউনিকেশনের, আমার মনে হয় কমিউনিকেশনটা অনেক বেশি ইমপ্রুভ হয়ে যায় এইসব প্যানেল ডিসকাশনের বা গ্রুপ জিডি যেটাকে আমরা বলি গ্রুপ ডিসকাশন, এগুলোর মধ্য দিয়ে। গ্রুপ ডিসকাশনটা ক্লোজ টু প্যানেল ডিসকাশন, ওখানে প্যানেল মেম্বার্সদের মধ্যে ডিসকাশন হয়। গ্রুপ ডিসকাশনে একটা গ্রুপ তৈরি করে দেওয়া হয়, সেখানে একটা টপিক ফেলে দেওয়া হয়, বলা হয় যে তোমরা এটা নিয়ে ডিসকাস করো। মোরালেস তো সেমই না। তো এবারে যাচ্ছি কিছু ডিমেরিটসে। সো ব্রেন স্টর্মিংয়ের কিছু ডিমেরিটস হচ্ছে, স্টুডেন্টস মাইট হেজিটেট ইন পার্টিসিপেটিং। অনেক সময় স্টুডেন্টরা হেজিটেট ফিল করে যে না আমি পার্টিসিপেট করবো না, তো অবভিয়াসলি তুমি সেই অ্যাডভান্টেজটা রিচ করতে পারবে না। সেকেন্ড হচ্ছে না, ইট ইজ নট অলওয়েজ বি আ পিসফুল সেশন। সবসময় পিসফুল তো হবে না, কারণ 10টা বাচ্চা 10 রকম আইডিয়াস নিয়ে আসবে একটা গ্রুপে। তো তার মধ্যে তুমি যখন বলবে যে অ্যাজ এ টিচার এটা ভালো বা এটা চুজ করা হচ্ছে, তখন আরেকজনের নাও ভালো লাগতে পারে, তো সেটা নিয়ে একটা ঝামেলা হয়ে যেতে পারে। তো সের জন্য তো অনেক সময় পিসফুল হয় না। ফোকাস বেসিক্যালি এখানে করা হয় যেটা কোয়ান্টিটির ওপরে র্যাদার কোয়ালিটি, কোয়ালিটি অফ দ্য আইডিয়াস খুব একটা এখানে দেখা হয় না। এখানে দেখা হয় অল্প সময়ে কত আইডিয়াস স্টুডেন্টরা নিয়ে আসতে পারছে। তো এটা যেটা আমাদের ফোকাসটা পুরোটাই কিন্তু কোয়ান্টিটি অফ দ্য আইডিয়াসের ওপরে। ইফ আনপ্ল্যান্ড ইট ইজ আ টাইম কনজিউমিং প্রসেস। যদি তুমি আনপ্ল্যান্ড ওয়েতে এই পুরো ব্রেন স্টর্মিং প্রসেসটা করে থাকো, তাহলে প্রচুর সময় তোমার কিন্তু চলে যাবে। আর প্যানেল ডিসকাশনের ডিমেরিটস হচ্ছে, ডিসকাশন উইল নট বি অফ এনি ইউজ ইফ দ্য মেম্বার্স ডোন্ট হ্যাভ অ্যাডিকুয়েট নলেজ রিগার্ডিং দ্য টপিক অ্যান্ড বোরিং ক্লাসরুম। এটা তো আর বলার আমার মনে হয় না কিছু আছে, কারণ প্যানেল ডিসকাশনে যারা প্যানেল মেম্বার্স বা যে টপিকটা নিয়ে ডিসকাস হচ্ছে সেই টপিকের যদি অ্যাডিকুয়েট নলেজ তাই মেম্বার্সদের না থাকে, তাহলে সেই ডিসকাশনটার আমার মনে হয় না কোনো মানে আছে, কারণ সেটা তো কোনোভাবেই লার্নারদের বা লিসেনারদের জন্য হেল্পফুল সেশন হবে না। আর যদি সেটা না হয়, এটা মাঝে মাঝে, আর তাছাড়া এই ধরনের ডিসকাশনসগুলো অনেক বেশি বোরিং ক্লাসরুমের মতন হয়ে যায়, যে ওরা আলোচনা করছে, আমরা শুধু মন দিয়ে প্যাসিভ লার্নার হয়ে শুনছি, আমাদের কোনো রকম অ্যাক্টিভিটিস নেই। তো সেজন্য এটাকে বলা হচ্ছে বোরিং ক্লাস। সো আজকের মতো সেশনটা এখানেই এন্ড করছি। তো আরও একবার যাবার আগে তোমাদেরকে বলছি, যদি আমার এই ভিডিওসগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর চ্যানেলটাকে প্রচুর করে সাবস্ক্রাইব করো, যেন আমরা খুব সহজেই সকলের কাছে পৌঁছে যেতে পারি। খুব শীঘ্রই তোমাদের কাছে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসতে চলেছি। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি লার্নিং। থ্যাংক ইউ।